আজ ১লা জুলাই। বাংলাদেশের ইতিহাসের এক অন্যতম মাস জুলাই মাস। জুলাই আগস্টের ছাত্র আন্দোলনের ফলে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের মধ্য দিয়ে এই আন্দোলন শেষ হয়। বাংলাদেশে কোঠা সংস্কারের লক্ষ্যে ২০২৪ সালে ১ জুলাই থেকে ৪ দফা দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আন্দোলনকারী শিক্ষার্থীরা লাগাতার কর্মসূচি দেয়। ২ থেকে ৬ জুলাই দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিক্ষোভ, মানববন্ধন, সড়ক মহাসড়ক অবরোধ ইত্যাদি নানা ধরনের কর্মসূচি তারা পালন করে থাকে। তারই পরিপ্রেক্ষিতে তৎকালীন প্রধানমন্ত্রীর শেখ হাসিনা সরকারের পতনের মধ্যে এই জুলাই আগস্টের আন্দোলন সফল হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ২০২৪ সালে কোঠা আন্দোলনের সময় শিক্ষার্থীদের সমন্বয়ে একটি কমিটি গঠন হয়। একটি কোঠা সংস্কার ও আন্দোলন পরবর্তী অসহযোগ আন্দোলনের নেতৃত্ব দেয়, যার পরিপ্রেক্ষিতে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ করতে বাধ্য হয়। ২০২৪ সালে ১ জুলাই সংগঠনটি সৃষ্টি হয় এবং সৃষ্টির পরপরই আন্দোলন সফল করার লক্ষ্যে ৮ জুলাই সংগঠনটি ৬৫ সদস্য বিশিষ্ট একটি কমিটি ঘোষণা করে, যার মধ্য দিয়ে সরকার পতনের মধ্য দিয়ে তারা দ্বিতীয়বার স্বাধীনতা লাভ করে। তারই পরিপ্রেক্ষিতে খোকসা দুজন শহীদ হন। এদের মধ্যে খোকসা থানাপাড়ায় শহীদ মারুফ এবং খোকসা বেতবাড়িয়া ইউনিয়নের বামনপাড়ার শহীদ মাহিম। খোকসা জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের দেয়ালে আমরা বিভিন্ন দ্বিতীয় স্বাধীনতার বিভিন্ন চিত্র ছবি অঙ্কন মধ্যে তারা ফুটিয়ে তুলেছিল, সেটাই আমরা দেখতে পেয়েছি দ্বিতীয় স্বাধীনতা বা ৩৬ জুলাই। আমরা এখন খোকসার থানাপাড়ার শহীদ মারুফের মায়ের কাছ থেকে চলুন তার ছেলের কিছু স্মৃতিচারণ শুনে আসি। কষ্টই ধরতে গেলে আছে। একজন তার ছেলের কথা কোনো সময় বলতে পারি না। ছেলে যে আশা দিয়ে গেছে, কত আশা করেছিল ছেলে লেখাপড়া শিখে চাকরি করবে। সরকার থেকে কোনো কি সহায়তা এখন পর্যন্ত না, সরকার থেকে এখনো কিছু পায় না, কিন্তু অন্য জায়গায় থেকে দিচ্ছে। হ্যাঁ, এখন কি কোনো সাহায্য সহযোগিতা আসে? না, আর সরকার থেকে তেমন কিছু না, না। আমার ছেলে ঢাকা গেছিল ইন্টার্নি করতে গিয়ে আন্দোলনের লিস্ট নাকি সেই জায়গায় যায় গুলি খায়। গুলি খাওয়ার পরে আহত হয়। তারপরে ঢাকা রামপুরা বনশ্রী হাসপাতাল হাসপাতাল আছে, ওই জায়গায় ভর্তি করেছিল। ওই জায়গাতেই মারা গেছিল নাকি গুলি খেয়ে। ওর জন্য দোয়া চাই, আপনারা সবাই ভালো দিক করবেন, দোয়া দেবেন। আমার ছেলে আজ ১লা জুলাই, ঐতিহাসিক জুলাই আগস্টের যে আন্দোলন, এই আন্দোলনের মূল মাস্টারমাইন্ড যারা আমাদের অনুপ্রেরণা, সেই মহান নায়ক শহীদ আবু সাইদ, মুগ্ধ, ওয়াসিম, খোকসার বীর সন্তান শহীদ মারুফ, শহীদ মাহিমকে আমি গভীরভাবে শ্রদ্ধা জ্ঞাপন করছি। আসলে আমরা ১লা জুলাই যে কোটা কেন্দ্রিক যে আন্দোলন শুরু হয় সারা দেশে, ছাত্রদের যে ন্যায্য অধিকার আদায়ের যে আন্দোলন শুরু হয়েছিল, এই আন্দোলন তৎকালীন সময়ের যে স্বৈরাচার শেখ হাসিনার সরকার ছাত্রদের উপর যে নির্মম নির্যাতন নিপীড়ন শুরু করে, পরবর্তীতে এই আন্দোলন গণ আন্দোলনের রূপ নেয়। এই আন্দোলনের ছাত্র, শ্রমিক, দলমত নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষ এই আন্দোলনে অংশগ্রহণ করেন। পৃথিবীর ইতিহাসে বাংলাদেশে এই প্রথম যে আন্দোলনে প্রায় ২,০০০ ছাত্র ভাইয়েরা শহীদ হয়েছেন। পৃথিবীর ইতিহাসে কোনো দেশেই এমন আন্দোলনের কোনো নজির নেই। সেক্ষেত্রে দীর্ঘ
16 বছর ধরে শেখ হাসিনার সরকার যে বাংলাদেশে আহ, যে নিপীড়ন চালিয়েছে বাংলাদেশের মানুষের উপর, তারই বহিঃপ্রকাশ এই আন্দোলনে ঘটেছে। তো আমাদের ভাইয়েরা তারা তাদের জীবনের মূল্যবান জিনিস, তাদের জীবন উৎসর্গ করে এই আন্দোলনকে সফল করেছে। কিন্তু প্রকৃতপক্ষে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে, সেই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান দায়িত্বই ছিল এই শহীদ এবং আহতদের যে ন্যায্য দাবি এবং তথা বাংলাদেশের সকল নাগরিকের যে ন্যায্য দাবি, যে বাংলাদেশে আর যেন কোনোভাবেই স্বৈরাচার যেন প্রভাব বিস্তার না করতে পারে, কোনো দল যেন স্বৈরাচারী হয়ে না ওঠে। কিন্তু 5ই আগস্টের পরবর্তীতে আমরা দেখেছি ফ্যাসিবাদ 2.0 আবির্ভূত হয়েছে। আমরা একটি স্বৈরাচারকে সরিয়েছি আরেকটি স্বৈরাচারকে বসানোর জন্য নয়। কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন পূর্ববর্তী আওয়ামী শাসন আমলে যেভাবে হত্যা, গুম, নারী নির্যাতন, ধর্ষণ, চুরি, ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি, ঠিক তার চেয়েও বেশি কোনো কোনো ক্ষেত্রে সেটা 5ই আগস্টের পরবর্তীতে একটি পক্ষ, একটি দল আমরা দেখে আসছি সেটাই ঘটাচ্ছে। এটা আসলে আমাদের কাছে অত্যন্ত দুঃখজনক। এত বড় একটি আন্দোলন করে প্রায় 2000-এর বেশি আমাদের ভাইয়েরা শাহাদাত বরণ করেছে, হাজার হাজার ভাইয়েরা এখন পর্যন্ত আহত অবস্থায় হাসপাতালে বেডে কাতরাচ্ছেন। কিন্তু যার জন্য এতগুলো মানুষ প্রাণ দিল, কিন্তু সেটা এখনও অবধি চলমান রয়েছে। এই জন্য আসলে আমরা খুবই শঙ্কিত বোধ করছি। আপনারা জানেন গতকালকেও ভোলাতে চাঁদার দাবিতে স্বামীর সামনে স্ত্রীকে গণধর্ষণ করা হয়েছে। তো 2বার সময় নিয়েও তারা তাদের সময়ের মধ্যে জুলাই সনদ দিতে ব্যর্থ হয়েছে। এই জন্য আমি একজন জুলাই যোদ্ধা হিসেবে এর প্রতি তীব্র নিন্দা ও ধিক্কার জানাই। 2 জন ছাত্র উপদেষ্টা থাকাকালীনও কেন তারা জুলাই সনদ দিতে ব্যর্থ হচ্ছে, এটা আমাদের আসলেই বোধগম্য নয়। প্রয়োজনীয় সংস্কার বিচার এখন পর্যন্ত সঠিকভাবে আগাচ্ছে না, খুবই ধীর গতিতে আগাচ্ছে। যদি প্রয়োজনীয় সংস্কার বিচার সঠিকভাবে হয়, তাহলে আমি বিশ্বাস করি পরবর্তীতে ফ্যাসিবাদ আর কায়েম হবে না, পরবর্তীতে কোনো দলই স্বৈরাচার হয়ে উঠতে পারবে না। সৈয়দ মাসুদ রহমি সেতু আমরা আন্দোলন করে সেটা প্রতিহত করেছিলাম। যে ব্রিজে মানে বাজেটের তুলনায় কয়েক গুণ টাকা তোলা হয়েছে, পরবর্তীতে এইটা নিয়ে আমলা প্লাস একটি স্বার্থন্বেষী মহল তারা চেষ্টা করছে যে পুনরায় টোল চালু করার। তো এটা আমরা যে 2 দিন আগে যে আন্দোলন করেছিলাম, এটা আমাদের জন্য অত্যন্ত লজ্জাজনক। কেন আমাদের আবার আন্দোলন করতে হবে, কেন আমাদেরকে দাবি জানাতে হবে যে টোল চলবে না? এটা অত্যন্ত দুঃখজনক। সর্বপ্রথম আমরা যে রাজপথে নেমেছিলাম তার বিশেষ কিছু কারণ ছিল। ছাত্র আন্দোলনের মূল লক্ষ্য ছিল আমাদের কোঠা সংস্কার। সেই সাথে সাথে আমাদের লক্ষ্যবস্তু অনেক উপরের দিকে চলতে থাকে। স্বৈরাচার শাসনের যে কণ্ঠস্বর আমাদেরকে চেপে ধরেছিল, সেই কণ্ঠস্বরকে সরাই নিয়ে আমরা আমাদের কণ্ঠ মুক্ত করতে চেয়েছিলাম। আমরা চেয়েছিলাম এই দেশকে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে। আমরা চেয়েছিলাম এই দেশের মানুষ মন ভরে নিঃশ্বাস নেবে, মন ভরে কথা বলতে পারবে, স্বাধীনভাবে চলতে পারবে, সবার অধিকার সমান হবে। কিন্তু আমরা আমাদের এই আশা কতটুকু পূরণ করতে পেরেছি সেটা প্রশ্নের সম্মুখীন হতে চলেছে। এখনও আমরা আমাদের এই দেশটাকে, আমাদের এই লাখো শহীদের বিনিময়ে যে আমাদের এই বাংলাদেশ, এই যে শহীদদের রক্তের সাথে আমরা কি এখনও তাদের ন্যায় বিচার করতে পারছি কিনা? এই যে 24শে জুলাই আন্দোলন হয়েছে, এই আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদেরকে এখনও বিচারের আওতায় আনতে পেরেছি কিনা? যারা এই শহীদদের বিরুদ্ধে নামছে, যারা আমাদের ভাইদেরকে শহীদ করছে, তাদেরকে বিচারের আওতায় আনছে। আমরা বিভিন্ন সময় বিভিন্নভাবে সরকারের আমাদের যারা প্রতিনিধি আছে তাদের সঙ্গে আমরা যোগাযোগ করেছি, তারা শুধু আশ্বস্ত করেছে। আমাদের এই জুলাই সনদ, যেটা পুরা 1 বছর যাবৎ আমাদেরকে দাবি আছে, এই দাবিটাও তারা এখন পর্যন্ত বাস্তবায়ন করতে পারেনি। মাধ্যমে সরকারিভাবে
যতটুকু সাহায্য সহযোগিতা আসছে আমরা পূর্ণরূপে তখনই সেটা তাদেরকে পৌঁছানোর ব্যবস্থা করছি। তবে হ্যাঁ, তাদের ক্ষতিপূরণ তো আমরা সম্পূর্ণরূপে দিতে পারবো না, এটা কখনো সম্ভবও না। একটা মায়ের কোল থেকে যখন একটা মায়ের সন্তান হারায় যায় তখন তার সেটা ফিরিয়ে দেওয়া সম্ভব না। পূর্বে ডিসি মহোদয় সাহেবের সঙ্গে বহুবার আলোচনা করছি এবং এই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে, কিন্তু কখনই তিনি আমাদেরকে কোনো ক্লিয়ারেন্স দেননি। এর পরিপ্রেক্ষিতে তার উপরে যে আমাদের আত্মবিশ্বাসটা ছিল সেটা এখন আমাদের নেই। আমরা যেভাবে দেশটাকে আন্দোলনের মাধ্যমে রাজপথে রক্ত দিয়ে আমাদের অধিকার আদায় করছি, ঠিক একই পরিপ্রেক্ষিতে গত পরশুদিনও আমরা একটা আন্দোলন করছি যাতে আমাদের দেশ, সমাজ, আমাদের এলাকার মানুষ এই ব্রিজটা ফ্রিতে ইউজ করতে পারে। তো আমাদের এক্সচেঞ্জ সাহেব উনি আমাদেরকে 2 দিন সময় নিয়েছিলেন যে ওই টোল ঘরটা ভাঙার জন্য। আজকে সেই 2 দিন শেষ হবে। যদি কোনোভাবেই এই টোল ঘরটা উনি না সরায় এবং আমাদেরকে ক্লিয়ারেন্স কোনো বার্তা না দেয়, তাহলে আমরা অনেক বড় একটা আন্দোলনের ব্যবস্থা করব ইনশাল্লাহ, যেটা খোকসা, কুমারখালী সহ কুষ্টিয়ার আপামর জনতা একসঙ্গে যোগ দেবে। এবং আমাদের এই রকমই পরিকল্পনা আছে এবং সব জায়গাতে আমাদের আলাপ আলোচনা অলরেডি হয়ে গেছে। নিজের এলাকার সত্যি অবস্থা আমাদের নিজের এলাকা, আপনি বাস স্ট্যান্ডে যে কথাটা বললেন, দেখুন আমাদের পৌরসভার আয় ব্যয় আসে এই সমস্ত কার্যক্রম থেকে। যেমন হচ্ছে পৌরসভার কিছু কার্যক্রম থাকে, ভ্যাট ট্যাক্স, এবং হচ্ছে এই যে, রাস্তায় যে টিকিটের মাধ্যমে টাকা নেয়, এই বিষয়ে আমাদের হচ্ছে ইঞ্জিনিয়ার সাহেবের সঙ্গেও কথা হয়েছিল। আমাদের এসিলেন্ট মহোদয় যে ভারপ্রাপ্ত মেয়র সাহেব, ওনার সঙ্গেও কথা হয়েছিল। তো তিনি যেটা আমাদেরকে জানিয়েছেন যে আমাদের পৌরসভায় যারা কর্মরত আছেন এদের 24 মাসের বেতন বাকি, এদের আয়ের উৎস এখন আর ওরকম নেই। তখন আমরা বলছিলাম, স্যার আমাদের আন্দোলন তো হয়েছে মাত্র 6 মাস 5 মাস, ইতিপূর্বে তো আপনারা নিয়েছেন, তারপরেও কেন তাদের বেতনটা এভাবে দেওয়া হয়নি? তখন তিনি বলছিলেন আর কি যে কোন একটা সিস্টেমেটিক কারণে এটা দেওয়া হয়নি। এখন হবে না কেন? শুধুমাত্র এই ভ্যানওয়ালা আমার গরিব ভাই, গরিব বোন বা গরিব যে শ্রমিকদের কাছ থেকে টাকা নিয়ে কি এদেরকে বেতন দেওয়া হবে? আরও তো অনেক খাত আছে, এই খাতটা বাদ দিলেও তো অনেক খাত আছে যেখান থেকে তাদেরকে বেতন এবং ভাতার ব্যবস্থা করা যায়। তারপরে অনেকবার আমাদের সঙ্গে তারা বসাবসি করছে। পরবর্তীতে তিনি আমাদেরকে জানাইছে যে ভ্যান যেগুলো অটোরিকশা এগুলো বাদে এবং লোড আনলোড বাদে, অর্থাৎ আমাদের বাস স্ট্যান্ড যারা ইউজ করবে না, অর্থাৎ বাস স্ট্যান্ডে যারা দাঁড়াবে না তাদের কাছ থেকে এই টোল আদায় তারা করবে না। এখানে শুধুমাত্র যারা এই বাস স্ট্যান্ড ব্যবহার করবে, যে সমস্ত পিক আপ ভ্যানগুলো, তাদের কাছ থেকে শুধুমাত্র টোলগুলো নেবে। এরই উপরে আছে। হয়তো আপনি জানেন যে এখন হয়তো আপনার ভ্যান এবং অটোরিকশার কাছ থেকে টোল আদায় বা এই চাঁদা আদায় হচ্ছে না।